তবে আমার ব্যক্তিগত অভিমত অবশ্যই দলের সাথে সাংঘর্ষিক হবে না এবং মানুষের জনগণের যে প্রত্যাশা সেখান থেকে কোনো ব্যাপ্তি ঘটবে না। আবার আন্দোলনকামী যে ছেলেপেলে এখানে বুঝারও বিষয় আছে, এদের সাথে আমার কোনো দ্বিমত হবে না, বেসিক বিষয়টা নিয়ে দ্বিমত হবে না। দেখেন, বিএনপিকে, জামাত ইসলামকে নিষিদ্ধ করার সকল প্রকার প্রক্রিয়া বিগত সরকার তৈরি করেছিল, নিবন্ধন বাতিল করেছে, ফাঁসি দিয়েছে, তারপরে প্রতীক বাতিল করেছে, সমস্ত কিছু করছে। এতে জামাত ইসলাম কি যে পরিমাণ 15 বছর আগে শক্তি ছিল, যে পরিমাণ জেদ ক্ষোভ রাগ অভিমান ছিল, তো 15 বছর পর কি সেটা আরো ব্যাপক আকারে এই ফাঁসি, এই অত্যাচার এগুলো করাতে কি তারা আরো ব্যাপক হারে মানসিক যে শক্তি সঞ্চয় কি করে নাই? করছে। আবার বাংলাদেশে হরকাতুল জিহাদ, জেএমবি এই সমস্ত সংগঠনও নিষিদ্ধ। আবার শেখ মুজিবুর রহমানের আমলে সিরাজ শিকদারের পার্টিও নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তারপরে ধরেন এই শেখ হাসিনা নাকে কেন্দ্রে তসবি নিয়ে ক্ষমা চেয়ে এই চেয়ে সেই চেয়ে ভালো করব, বাপের ভাইয়ের বোনের ভুলের ক্ষমা চাইছে। মানুষ দেখেন একবার টেস্ট কেস হিসেবে 96 সালে তাকে দিল। 96 সালে আওয়ামী লীগ এই যে যতদিন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, 96 শাসন আমলটা তুলনামূলকভাবে কম বিতর্কিত অবস্থায় কিন্তু ছিল। তারপর 2008 থেকে যে অদ্যাবধি যেটা চালালো, শেখ মুজিবুর রহমানের শাসন আমলের যে অত্যাচার নির্যাতন, তাকেও কিন্তু মাত্রা অতিক্রম করে গেছে। মানে বাপের শুধু প্রতিকৃতি না, বাপের প্রতিকৃতির আরো ভয়াবহ আধুনিক প্রযুক্তির একটা জঘন্য রূপ নিয়ে বাংলাদেশের মাটিতে এবং মানুষের উপরে এবং গণতন্ত্রের উপরে তার খড়গ বিষাক্ত নখরের থাবা বাংলাদেশের মানুষ আসছে। এখন আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার আগেই মানুষের 15 বছরে মনের ভিতর যে ঘৃণা, যে ক্ষোভ, যে জঘন্য আচরণের পরিপ্রেক্ষিতে যে বহিঃপ্রকাশ, সেটা প্রত্যেকের অন্তরের ভিতর কিন্তু আছে। এখন আপনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় আইন করে নিষিদ্ধ করবেন না, নিষিদ্ধ করার অনেক পদ্ধতি আছে। আপনি প্রক্রিয়াগতভাবে যদি করতে চান, এই 15 বছরের অবৈধ শাসনের যারা যারা এমপি হয়েছে তারা সহ তাদের কোনো পরিবার বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে না, যুক্ত হওয়ার কোনো অধিকার নাই। কারণ শুধু যে ঢাকা শহরে খুন হয়েছে, গুম হয়েছে, অপহরণ হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করছে তা না, 15 বছর গোটা বাংলাদেশের একটা ইউনিয়নের ওয়ার্ডের মানুষও নির্যাতিত হয়েছে। এখন এখানে বিএনপির সাথে নীতিগতভাবে কোনো কিছু নাই। তারা যেভাবে ডাইরেক্ট বিএনপিকে মঞ্চে এসে একাত্মতা ঘোষণা করাটা যেভাবে চাহিদা করে, আমরা বিএনপি একটা পোড়খা রাজনীতি সংগঠন, আমরা নতুন আজকে জন্ম হই নাই। আমাদেরকে দেখেন একটা খোলামেলা আমি আলোচনা করতে চাই, কারণ এটা বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সমস্যা। এনসিপি তৈরি হওয়ার পর, এদের নতুন সংগঠনটা তৈরি হওয়ার পর, এদের কিছু কিছু বিষয় যে সবাইকে আক্রমণ করা রাজনৈতিক সংগঠনের রাজনীতি কিন্তু একটা শিষ্টাচার, একটা স্বাধীনতা বোধ, সবকিছুতেই পোশাক আশাক কথাবার্তা, আমি ঝগড়া করবো, তর্ক করবো, ডিবেট হবে, সব হবে, দ্বিমত থাকবে, সব হবে, আবার ঐক্যমত হবে, সব হবে, কিন্তু তার ভিতরে কিছু কিছু মাত্রা থাকা দরকার। ইনারা প্রথমেই বিএনপিকে নিয়ে যে অগোছালো এবং অশালীন এবং গায়ে বাঁধার মতো কিছু বক্তব্য দিয়ে ফেলেছে, জেনে দেখ না দেখ, বুঝে দেখ না বুঝে দেখ, দেয়াতে হয়েছে কি স্বাভাবিক। কারণ আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা সন্তান যখন বাবার সাথে বৃদ্ধাঙ্গুলি উপস্থাপন করে নীতি নৈতিকতা নিয়ে এমন ভাবে প্রশ্ন করবে যে বাবার আত্মসম্মানে আঘাত লাগে, এটা আমি যদি করতাম, এই যে আমি বলে দিলাম আগে যে গয়েশ্বরচন্দ্র রায় কিংবা মির্জা আব্বাসের এই বক্তব্য নিয়ে আমি যে পর্যায়ের সমর্থক কর্মী, আমার এখানে আলোচনা সমালোচনা এবং এই বিষয় নিয়ে কোনো প্রকার কথা বলাই আমার জন্য সমীচীন না। একটা অসামঞ্জস্য কথাবার্তা, ওরা খাইছে এরা খাবে, দুর্বৃত্তায়নের রাজনীতি করে, লুটপাট করে, এটার ভয় কেন পায়, ওটার কারণ, এটা আমি যেভাবে নেব, এটা কি গয়েশ্বরচন্দ্র রায় মির্জা আব্বাসের সেভাবে নেওয়ার কথা? কারণ ওনারা কি কখনো কোনো প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনকে ওই ভাষায় ওইভাবে কথা বলেছে কখনো? এই সার্টিফিকেট তো আমি ওনার কাছ থেকে নেব না। ওনাদের সমস্যাটা হচ্ছে এখানে এই যে অপ্রয়োজনে কিছু কিছু বয়সের অতিরিক্ত, ম্যাচুরিটির অতিরিক্ত কথা, এটা আবেগেই বলুক, কারোর পরামর্শেই বলুক, কিংবা ওনাদের মুখ দিয়ে বলায় যারা মাথা তো আছেই, কিছু মগজ মাথা তো আছে যারা ইনাদেরকে পরিচালিত করে, তাদের মগজ আর ইনাদের মুখ, এই দুইটা কিন্তু যখন ছেড়ে দিচ্ছে কথাটা, কার মগজ সেটা কিন্তু আসছে না, কার মুখ দিয়ে বেরোলো, এই মুখ দিয়ে কথাটা বের হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক, নমনীয় না অনমনীয়, এটা কালচারের ভিতরে পড়ে কি পড়ে না, এই বিষয়টা যখন পর্যালোচনা হয় তখন গয়েশ্বরচন্দ্র রায় মির্জা আব্বাসের মতো লোকদেরকে কিন্তু মুখ খুলতে হচ্ছে। আমরা এটা মেনে নিচ্ছি, কারণ আমাদের এরাও আমাদের ছোট ভাইয়ের বয়সী, তারপর আমরা মেনে নিই কেন? আমি ব্যক্তিগতভাবে কেন মেনে নিই যে যেটা ভুল করবে তাকে সেটারই খেসারত দিতে হবে। আমি আজকে বললাম সৎ, আমি সবচেয়ে অপকর্মটা করলাম, আমার জবাব, আমি যে কথার সাথে কাজের যে মিল নাই
এখানে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল যে আওয়ামী লীগের প্রতিচ্ছবিটা আমাদের ঘাড়ে চাপায় দেওয়ার একটা ব্যাপক প্রবণতা। মানে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সর্বত্রই আমি এই একটা জিনিস লক্ষ্য করছি, যেটা অপ্রত্যাশিত এবং এটা একটা নিন্দনীয়। মানুষের ঘাড়ে যেটা না সেটা দোষ চাপায় দেওয়ার একটা প্রবণতা। তাহলে আওয়ামী লীগের অমুক নেতা বিএনপির ঘাট ধরে চলে গেল। বিএনপি এতই পাওয়ারফুল যে সমস্ত বর্ডারে একবারে বিএনপির লোক পার করে পয়সাকে পার করে দিল। তাহলে আব্দুল হামিদকে কে পার করলো? আজকে আব্দুল হামিদকে নিয়ে আলোচনায় আসাতে আমি খুবই খুশি হলাম যে অন্যান্য নেতারা কে কিভাবে গেল, তাহলে সেইটাও এখন তদন্ত হওয়ার প্রয়োজন আছে। আদালতের ঘাড়ে খায়রুল হক কিভাবে গেল? খায়রুল হকের ঘাড়ে তত্ত্বাবধায়ক বাতিল করলো, তাহলে সবার আগে তো উচিত ছিল এই সরকারের ওই খায়রুল হককে ধরে পা থেকে পাতা পর্যন্ত থ্যাকলা করে তত্ত্বাবধায়কের আসল ঘটনা একটা রিমান্ড, সত্যিকার অর্থে রিমান্ড নিয়ে বাইর করা। দেখেন এখানেও আমরা অপারক। আর আজকে কথায় শুধু বিএনপিকে আওয়ামী লীগের দোষর, বিএনপিকে আওয়ামী লীগের দোষর। আজকে 72-74 বছর বয়স্ক লোক, মহেশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, শামসুজ্জামান দুদু 70 ঊর্ধ্ব, এখন ইনারা তো তার সন্তানের বয়সী। এই সন্তানরা যখন এই সমস্ত অপ্রয়োজনীয় ময়লা আবর্জনাগুলো ডাস্টবিন থেকে ঝাড়ু দিয়ে নিয়ে আপনার ঘাড়ে চাপাতে যাবে, আপনি যেটা আপনার ময়লা আপনি নেবেন কেন? থাকবে কেন? এখানে আসবে কেন? এখানে তো তারাই সরকারের প্রেসার গ্রুপ, তারা মাথা, তারা হচ্ছে মুখ। তারা একসাথে বসে আলোচনা করে যা করার করে নিতে পারতো, কিন্তু মানুষকে এই নাজেহালের ভিতরে ট্রাফিক জ্যাম, অসুস্থতা, এই সমস্ত মানে একটা বাংলাদেশে যেখানে যাই হোক প্রত্যেকে কিন্তু অরিট, প্রত্যেকে কিন্তু টেনশনে থাকে। বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতিটা সরকার এবং তারা কেন উদ্ভব করলো? শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা লাস্টে এসে জুলাই আগস্টের অভ্যুত্থানে যে আন্দোলনটা করলো, এতে নিরাপত্তা নিয়ে ওরা কতটুকু ভাবছে আমি জানি না, কিন্তু আমরা যারা মা